বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের গত ক্লাসে আমরা JSC বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্রের লেসন 1 ও 2 এটা শেষ করেছিলাম। লেসন 1 ও 2 এর মধ্যে ছিল বাস্তুতন্ত্র কাকে বলে এবং বাস্তুতন্ত্রের উপাদান। তাহলে আমরা গত ক্লাসে বাস্তুতন্ত্র কী এবং এর উপাদানগুলি ভালো মতো বুঝেছি। আজকের ক্লাসে আমরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ করব। আসলে পৃথিবীতে যে বাস্তুতন্ত্রগুলো আছে সেই বাস্তুতন্ত্রগুলো কয় ধরনের হতে পারে সেটা আমাদের আজকের পড়ার বিষয়, এবং আজকে একটা বাস্তুতন্ত্র ইনশাল্লাহ শেষ করব। তাহলে পৃথিবীতে বাস্তুতন্ত্র বলতে আসলে পরিবেশ, যেমন বিভিন্ন স্থানের পরিবেশ বিভিন্ন রকম। যেমন ধরো সমতল ভূমির পরিবেশ একরকম, আবার যেগুলা পাহাড়ি অঞ্চল আছে সেই অঞ্চলের পরিবেশ আরেক রকম। আবার দেখা গেল যে আমাদের উত্তর গোলার্ধের পৃথিবীর উত্তর গোলার্ধের বৈশিষ্ট্য একরকম, অন্য গোলার্ধের দক্ষিণ গোলার্ধের বৈশিষ্ট্য আরেক রকম। আবার এক এক মহাদেশের পরিবেশগতীয় বৈশিষ্ট্য এক এক রকম। তো সেক্ষেত্রে এখানকার জীব বৈচিত্র্যও আলাদা। এখানকার জীব এবং জড় পরিবেশে বিভিন্ন পার্থক্য দেখা যায়। হ্যাঁ, জীবের মধ্যে পার্থক্য দেখা যায়, জলের মধ্যে পার্থক্য দেখা যায়। আসলে এক এক পরিবেশে বাস্তুতন্ত্র এক এক উপাদান থাকে। আজকের পড়ার বিষয় হলো এই উপাদানগুলো আসলে কীরকম হতে পারে সেটা দেখব, এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ সেটা দেখব। তাহলে পৃথিবীতে যত বাস্তুতন্ত্র আছে এই বাস্তুতন্ত্রগুলোকে মোটেই দুই ভাগে ভাগ করা যায়। মোটে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো, তাহলে আমরা বলবো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্রের প্রকারভেদ এক নম্বর হলো স্থলজ বাস্তুতন্ত্র, আর হলো জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র। তাহলে স্থলজ বাস্তুতন্ত্র কোনগুলো? স্থলে যে পরিবেশ নিয়ন্ত্রিত হয়, স্থলে যেই পরিবেশ আছে। স্থলজ বলতে মানে এই শুকনা ডাঙাতে যে উদ্ভিদগুলো আছে, প্রাণীগুলো আছে, হ্যাঁ, এখানে যে জল পদার্থগুলো আছে, মানে অজৈব, জৈব, ভৌত, এই যেগুলো আছে এগুলো হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের উপাদান। আর জলজ বাস্তুতন্ত্র কি? জলজ বাস্তুতন্ত্রে আছে দেখা গেল যে কি ধরনের উৎপাদক আছে, কি ধরনের খাদক আছে, কি ধরনের বিয়োজক আছে, হ্যাঁ, এইগুলা হলো পড়া। আবার জলজ বাস্তুতন্ত্রের মধ্যে তিনটা আবার প্রকারভেদ দেওয়া আছে তোমাদের বইয়ে। একটা হলো পুকুরের বাস্তুতন্ত্র, একটা হলো নদ নদীর বাস্তুতন্ত্র, আর একটা হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। তাহলে এইগুলো আমরা ইনশাআল্লাহ একে একে পড়বো। তো খেয়াল করো, তাহলে আজকে আমাদের পড়ার বিষয়গুলো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। তাহলে পৃথিবীতে দুই ধরনের বাস্তুতন্ত্র হয় সেটা আমরা দেখলাম। একটা হলো স্থলজ বাস্তুতন্ত্র, একটা হলো জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র কথা বলে স্থলের যে বাস্তুতন্ত্র সেটাকে বলা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর জলের যে বাস্তুতন্ত্র সেটা হলো জলজ বাস্তুতন্ত্র। সারা পৃথিবীব্যাপী এই বাস্তুতন্ত্রগুলো অবস্থান করে। এখন একে একে আমরা পড়াশোনা করি। তাহলে স্থলজ বাস্তুতন্ত্র বলতে আসলে কি বোঝায়? স্থলজ বাস্তুতন্ত্র দেখো, স্থলের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। কোথাও মরুভূমি আছে, কোথাও বনভূমি আছে। যদি মরুভূমি হয় তাহলে মরুভূমির বাস্তুতন্ত্র, যদি তোমার বনভূমি হয় তাহলে বনভূমির বাস্তুতন্ত্র। এখন খেয়াল করো, যদি মরুভূমির বাস্তুতন্ত্র আর আমাদের যেখানে মরুভূমি না সেখানে কি বাস্তুতন্ত্র এক হবে? কখনোই হবে না। তাহলে স্থলজ বাস্তুতন্ত্র এক নম্বর হতে পারে মরুভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। আর গ নম্বর হলো বনভূমির বাস্তুতন্ত্র। এখন বনভূমির বাস্তুতন্ত্র কোনগুলো আর মরুভূমির বাস্তুতন্ত্র কোনগুলো তোমাদের বইয়ে ডিটেইলস দেওয়া নাই, শুধু নামটা দেওয়া আছে। সেহেতু আমরা বইয়ে যেভাবে আছে সেভাবে মুখস্থ করব। তাহলে মরুভূমির বাস্তুতন্ত্র বলতে আসলে মরুভূমিতে যেই জল পদার্থগুলো আছে, যেই জীবগুলো আছে, জীবের মধ্যে উদ্ভিদ, প্রাণী, মানে উদ্ভিদ আছে, উৎপাদক আছে, খাদক আছে, বিয়োজক আছে, এগুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে না? মরুভূমির সাথে তারপরে বনভূমির ভ্যারিয়েশন আছে না? অবশ্যই ভ্যারিয়েশন আছে। এটা আলাদা আলাদা করে পড়ার বিষয়। তোমাদের বইয়ে শুধু নামটা দেওয়া আছে, এই জন্য আমরা নামটাই মুখস্থ করে রাখবো। তাহলে স্থলজ বাস্তুতন্ত্রকে দুই ভাগে বলবো, একটা হলো মরুভূমি, একটা হলো বনভূমি। তোমাদের বইয়ে বনভূমির উদাহরণ হিসেবে দেখো দেওয়া আছে
একটা হলো সিলেট আর হচ্ছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের যে বাস্তুতন্ত্র, হ্যাঁ এটা বনভূমি বাস্তুতন্ত্র। আবার দেওয়া আছে হলো ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, যেটা দেওয়া আছে মানে হচ্ছে খুলনা এলাকার যে বাস্তুতন্ত্র, খুলনা এলাকায় যে বন আছে সেটা হলো সুন্দরবন, হ্যাঁ এখানকার বাস্তুতন্ত্র। তো পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র সেটা হলো ধরো চট্টগ্রাম সিলেট এই এলাকার বনভূমির যে বাস্তুতন্ত্র, এটার সাথে খুলনার যে বাস্তুতন্ত্র আছে এটা কখনোই মিলবে না। হ্যাঁ এটা কখনোই মিলবে না, কারণ খুলনার বাস্তুতন্ত্র হলো সুন্দরবন কেন্দ্রিক। তো এই সুন্দরবন কেন্দ্রিক যে বাস্তুতন্ত্র, এখানে কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলা একমাত্র সে এলাকাতেই জন্মে, সেই উদ্ভিদগুলা আসলে পাহাড়ি যেই মানে পার্বত্য অঞ্চলের বনভূমি, এখানে এই বাস্তুতন্ত্রের মধ্যে সেই উদ্ভিদগুলা বা সেই প্রাণীগুলোর মধ্যে আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে। হ্যাঁ যেমন দেখা গেল অস্ট্রেলিয়াতে, হ্যাঁ খেয়াল করো অস্ট্রেলিয়াতে আমরা ক্যাঙ্গারু দেখি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ক্যাঙ্গারু আছে, কিন্তু আমাদের এলাকায় তো ক্যাঙ্গারু নাই, ক্যাঙ্গারু আমাদের এলাকায় আসে না, নাই কেন নাই? মানে এই বাস্তুতন্ত্র মানে ওখানকার জীব আর এখানকার জীব আলাদা, কিছু মিল আছে, অনেকেই মিল আছে, এবার কিছু আলাদাও আছে। তো এইগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমরা আজকে তোমাদের এই সুন্দরবনের বাস্তুতন্ত্র এখানে দেওয়া আছে, সুন্দরবনের বাস্তুতন্ত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করলে সহজে মুখস্থ হবে এবং বেশি মার্কস পাওয়া যাবে আজকের ক্লাসে আমি তোমাদের সেটা বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা হচ্ছে ফেলি। তাহলে বনভূমি বাস্তুতন্ত্রের মধ্যে সুন্দরবনের বাস্তুতন্ত্র তোমাদের পড়তে হবে। সুন্দরবনের বাস্তুতন্ত্র, সুন্দরবনের বাস্তুতন্ত্র। এখন খেয়াল করো, এখন কোথাকার কোনো বাস্তুতন্ত্রের কথা বললেই তোমাকে কয়েকটা জিনিস মনে নিয়ে আসতে হবে তোমাদের। এক নম্বর হলো এখানে কিছু অজীব উপাদান আছে, এখানে কিছু জীব উপাদান আছে। অজীব উপাদানের মধ্যে অজৈব, জৈব, ভৌত আছে, আবার জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, খাদক, বিয়োজক আছে, এবং খাদকের মধ্যে আবার আছে তোমার প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক। এইরকম ক্যাটাগরিতে শুধুমাত্র এই খাদকগুলোর মধ্যে মানে এই কম্পোনেন্ট বা উপাদানগুলোর মধ্যে শুধু উদাহরণ মুখস্থ করে রাখবা, তাহলে তুমি ইচ্ছা মতো লিখে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে সুন্দরবন সম্পর্কে তোমাদের একটু বলে নিই। সুন্দরবন হলো পৃথিবীর একটা বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, এটা তোমরা জানো। এটা হলো কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ বাংলাদেশে আছে, বাংলাদেশে বেশি অংশ আছে। হ্যাঁ সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই এলাকাটায় সুন্দরবন আছে। তো আবার পশ্চিমবঙ্গে মানে ভারতের পশ্চিমবঙ্গেও এই সুন্দরবনের কিছু অংশ আছে। এখন এই সুন্দরবনকে আসলে ম্যানগ্রোভ বলা হয়। এখন ম্যানগ্রোভ কেন বলা হয়? ম্যানগ্রোভ ফরেস্ট মানে গ্রোভ মানে জরায়ু, ম্যানগ্রোভ মানে মানুষের জরায়ু। এখন ম্যানগ্রোভ ফরেস্ট কেন বলা হয়? ম্যানগ্রোভ ফরেস্ট বলার কারণ হলো এই এলাকার বনাঞ্চলটা মানে সুন্দরবনটা জোয়ারের পানিতে ভেসে যায়, আবার যখন ভাটা হয় তখন এই পানিটা নেমে যায়, ফলে এই বনাঞ্চলটা সবসময় কর্দমাক্ত থাকে। বাতাসের অক্সিজেনের পরিমাণ মানে এই মাটিতে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনের পরিমাণ কম থাকে, আশা করি বুঝতে পারছো। এবং এই মাটিটা লবণাক্ত থাকে। কেন লবণাক্ত থাকে? কারণ জোয়ারের পানি যখন আসে, জোয়ারের পানি তো লবণাক্ত পানি, তো জোয়ারের পানি যখন আসে তখন এই এলাকার মানে এই বনাঞ্চলের মাটিটা লবণাক্ত হয়ে যায়। ফলে এখানকার যে উদ্ভিদগুলো আছে আমরা পড়বো একটু পরে, তোমাদের বইয়ের পড়াগুলো দেওয়া আছে, এই উদ্ভিদগুলো থেকে আসলে বিভিন্ন ফল থেকে বীজ তৈরি হয়। এই বীজ মাটিতে পড়ার পর সেটা অঙ্কুরোদ্গম হবে না। কেন অঙ্কুরোদ্গম হবে না? কারণ হলো মাটিতে অক্সিজেনের পরিমাণ কম এবং লবণাক্ততার পরিমাণ বেশি। ফলে এই বীজগুলোর মধ্যেই যে এই বীজগুলো ঝুলে থাকে গাছে, ওইখান থেকে আসলে গাছ বের হয়ে যায়, মাটিতে পড়ার আগেই গাছ বের হয়ে যায়। মানে জরায়ুতে যখন থাকে তখন থেকেই সেখান থেকে গাছ বের হয়ে যাচ্ছে। এই জন্য ম্যানগ্রোভ বলা হচ্ছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। এই কারণে সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। এটা জাস্ট বলার জন্য আমি বলে রাখলাম, এটা তোমরা ভালো মতো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? এখন সুন্দরবনের যেই উপাদানগুলো আছে, বাস্তুতন্ত্রের উপাদানগুলো আছে, তার মধ্যে জড় উপাদান কোনগুলো আমরা সেটা দেখবো। জড় উপাদানগুলোর মধ্যে আছে সূর্যের আলো আছে, হ্যাঁ তাপ আছে, বাতাস আছে, বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ আলো আছে, তাপ আছে, হিউমিডিটি আছে, জলীয় বাষ্প আছে। এইগুলা সবই হচ্ছে তোমার বাস্তুতন্ত্রের জড় উপাদান। হিউমাস আছে, এটা একটা ইম্পর্টেন্ট। জৈব উপাদান হলো হিউমাস, কারণ ওই যে সুন্দরবনের পাতাগুলো মাটিতে পড়ে, পড়ার পর সেগুলো কাদা মাটিতে পড়ে কাদার সাথে লেগে যায়, সেখান থেকে পচে হিউমাস তৈরি হয়। তাহলে হিউমাস একটা জড় উপাদান, জৈব উপাদান। হ্যাঁ তাহলে এই উপাদানগুলোর নাম মনে করে রাখবা। এরপরে খেয়াল করো, আমরা দেখবো সুন্দরবনের
উৎপাদক দেখব, মানে জীব উপাদান দেখব। জীব উপাদানের মধ্যে হলো উৎপাদক। উৎপাদক সুন্দরবনে যত উদ্ভিদ আছে সেটা ছোট থেকে বড়, ঘাস থেকে শুরু করে একদম বৃক্ষ পর্যন্ত যত বড়ই বৃক্ষ হোক না কেন, সেই বৃক্ষ সবই হচ্ছে উৎপাদকের অংশ। কেন? কারণ এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানে ফটোসিনথেসিস প্রসেসে এরা নিজের খাদ্য নিজে তৈরি করে এবং বাস্তুতন্ত্রে এরা উৎপাদক হিসেবে কাজ করে, খাদ্য উৎপাদক হিসেবে কাজ করে। এই কারণে এই উদ্ভিদ যত ধরনের সবুজ উদ্ভিদ আছে সব সবুজ উদ্ভিদের নাম দেওয়া তো সম্ভব না, তারা 5-7টা দিয়ে দিলা, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হ্যাঁ এখানে কেওড়া, এইগুলো দেওয়া আছে, তোমরা এগুলা লিখে দিবা, দিয়ে ইত্যাদি লিখে দিবা, তাহলে সেটা হবে উৎপাদক। এরপরে খাদক হবে, প্রথম স্তরের খাদক কোনগুলো? যারা সরাসরি উৎপাদককে খায়। সরাসরি উৎপাদককে খায় এরকম কারা আছে? যেমন হরিণ আছে, হ্যাঁ হরিণ আছে, বানর আছে। তাহলে এই যে হরিণ, এই যে বানর, এরা হলো প্রথম স্তরের খাদক। হ্যাঁ শুকর আছে, অবশ্য শুকর সর্বভোগ প্রাণী, এরা উৎপাদকও খায়, প্রথম স্তরের খাদকও খায়, দ্বিতীয় স্তরের খাদককেও খায়। তো যারা প্রথম স্তরের খাদক খাবে, দ্বিতীয় স্তরের খাদককেও খাবে, আবার উৎপাদককেও খাবে, এদেরকে আসলে বলা হয় সর্বভোগ প্রাণী, অমনিভোরাস। মানুষ হলো একটা সর্বভোগ প্রাণী, তেলাপোকা সর্বভোগ প্রাণী, শুকর সর্বভোগ প্রাণী, মানে এরা সব কিছু খায়, সব স্তরের খাদককে খায়। হ্যাঁ তেলাপোকা তো এমন নিজেই এক তেলাপোকা আর এক তেলাপোকাকে খায়, তার মানে এরা সব কিছুই খায়। তো এইভাবে প্রথম স্তরের খাদক দেখলাম। এরপরে দ্বিতীয় স্তরের খাদক কিরকম হতে পারে? যারা প্রথম স্তরের খাদককে খায়। সুন্দরবনের ক্ষেত্রে এটা কি কি হতে পারে? যেমন বাঘ, হ্যাঁ বাঘ কি করে? হরিণকে খায়। সিংহ হরিণকে খায়। হরিণ হলো প্রথম স্তরের খাদক, বাঘ এবং সিংহ হলো তৃতীয় স্তরের খাদক। খেয়াল করো, তাহলে বাঘ এবং সিংহকে কেউ কে খায় না? খায় না। তাহলে তৃতীয় স্তরের খাদকে এখানে যাবে না, বুঝতে পারছো? তাহলে এই খাদ্য শৃঙ্খলটা প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের খাদকে সীমাবদ্ধ। এরপরে প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের খাদকগুলা যখন মারা যাবে, উৎপাদক যখন মারা যাবে, তখন সেগুলো বিয়োজক হয়ে যাবে। যদি বিয়োজক হয়ে যায়, মানে মারা যখন যাবে, তখন এদের দেহকে যারা পচিয়ে ফেলবে এরাই হবে বিয়োজক। তাহলে কারা পচিয়ে ফেলে? এইসব বাঘ, সিংহ, হরিণ, হ্যাঁ এবং বিভিন্ন ধরনের গাছ মাটিতে যখন পড়ে যায় সেগুলো পচে যায়, মাটির সাথে মিশে যায়, মিশে হিউমাস তৈরি করে। একটা জীব পদার্থ যখন মারা যাচ্ছে, জীব যখন মারা যাচ্ছে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে হলো বিয়োজক। যত ব্যাকটেরিয়া আছে সুন্দরবনে, যত ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে বিয়োজক। ছত্রাক আছে যারা মাটির সাথে এই দেহগুলা মিশে দেওয়ার কাজ করতেছে, এরা হলো বিয়োজক। তাহলে এইভাবে আমরা শিরোনাম আকারে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ আমরা উৎপাদক দিলাম 2 লাইন বা 3 লাইন লিখে দিলাম, খাদক দিলাম 2 লাইন বা 3 লাইন লিখে দিলাম। খাদকের প্রথম স্তরের খাদক কারা হতে পারে, দ্বিতীয় স্তরের খাদক কারা হতে 1.5 লাইন বা 2 লাইন লিখে দিলাম। এইভাবে লিখলে লেখাটা আমাদের বড় হচ্ছে, 4 মার্কের জন্য আমরা লিখতে পারবো যে সুন্দরবনের বাস্তুতন্ত্র কিরকম হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ জলজ বাস্তুতন্ত্র নিয়ে। আগামী ক্লাস পর্যন্ত তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসাতেই থাকো। সবাইকে আবারও আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।